আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব ইউক্রেনে আরও 3টি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া। অন্যদিকে রয়েছে নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভারতের তুরস্কের দিকে ইঙ্গিত। সর্বশেষ জানিয়ে দেব গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবার ফিলিস্তিন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফা অঞ্চলের আল লিদ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়ে আসছে বলে জানিয়েছেন। এই হামলাটি গাজার উপর ইসরায়েলি অবরোধের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বুধবার উচ্চ পর্যায়ের সামরিক অভিযান চালিয়ে অধিকৃত ইয়াফার আল লিদ বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ফিলিস্তিনি 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়। লাখ লাখ দখলদার ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। এই হামলাকে গাজায় চলমান অবরোধ, দুর্ভিক্ষ ও আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়। জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, জাতিসংঘ যখন গাজার মানবিক সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, তখন ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেওয়া অপরিহার্য। ইয়েমেনি সশস্ত্র বাহিনী একে অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনের ধর্মীয় ও নৈতিক কর্তব্য হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে আরব ও ইসলামিক বিশ্বের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে বলে তারা যেন গাজায় গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। বিবৃতিতে ইয়েমেনের ইমান ও প্রতিরোধের দেশ হিসেবে ব্যাখ্যা দিয়ে বলেন, ইয়েমেন বিজয়ের ভূমি। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, ফিলিস্তিনিদের প্রতি দায়িত্ব পালনে ইয়েমেন কখনোই পিছু হটবে না। ইয়াহিয়া সারির ভাষায়, গাজার পাশে আছি যতদিন না অবরোধ উঠে যায় এবং এর আগ্রাসন বন্ধ হয়। এদিকে ইউক্রেনের আরও 3টি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে 3টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছেন। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, তাদের সৈন্যরা দোনেস্ক অঞ্চলের কাতেরিনিভকা, রুসিন ইয়ার নামক গ্রামগুলো দখল করেছেন। এতে রুশ বাহিনী কিয়েভের মূল প্রতিরক্ষা লাইনের আরও কাছাকাছি চলে এসেছে। এএফপি জানিয়েছে, দোনেস্কের বিধ্বস্ত অঞ্চলে রুশ বাহিনী ধীরগতিতে হলেও একের পর এক এলাকা দখল করছে। এসব এলাকায় খুব কম বাসিন্দা রয়েছেন, কিছু ভবন এখনও অক্ষত অবস্থায় রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, এই 3টি গ্রামে রুশ বাহিনী পতাকা উত্তোলন করা হয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেন একে অপরকে শান্তি প্রচেষ্টায় অসহযোগিতা করার অভিযোগ তুলেছেন, যার ফলে শীর্ষ নেতাদের মধ্যে দ্রুত সময়ে কোনো শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা কমে গেছে। রুশ গোলাবর্ষণের পর কোস্টিয়ানিভকা শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। মেরামত কাজও নিরাপত্তার কারণে করা যাচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়ারমাক গোলাবর্ষণের ফলে এক 10তলা আবাসিক ভবন আগুনে পুড়ে যাওয়ার ছবি পোস্ট করেছেন। তিনি মন্তব্য করেছেন, কাঙ্ক্ষিত ফল না পেয়ে রাশিয়া তাদের গুন্ডামি অব্যাহত রেখেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাবর্ষণের ঘটনায় এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইউক্রেন আগেই ওই শহর ছেড়ে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এদিকে নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভারতের তুরস্কের দিকে ইঙ্গিত। সম্প্রতি ভারত অগ্নি 5 নামে একটি শক্তিশালী মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার এটি উৎক্ষেপণ করা হয় তাদের ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা প্রদেশ থেকে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার মাধ্যমে সব ধরনের প্রযুক্তিগত এবং কার্যকারী প্যারামিটার যাচাই করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, অগ্নি 5 পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি ভারতের নিজস্ব তৈরি উন্নত কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম। ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ 5000 কিলোমিটার, যা ভারতের মিডিয়ার প্রতিবেদনে তুরস্ক থেকে চীন পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছিল এই হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকার এটি রুটিন পরীক্ষা হিসেবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা মনে করেন মূল লক্ষ্য চীন ও পাকিস্তান।
এমনকি পাকিস্তানের ঘনিষ্ঠ তুরস্ককেও হয়তো হিসেবে ধরা হয়েছে। তবে বিশেষ করে চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাত, বিশেষ করে ২০২০ সালের মারাত্মক সংঘর্ষের পর থেকে সম্পর্ক জটিলতায় ঘেরা। ভারত কোয়াড নিরাপত্তা জোটের অংশ, যা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে মিলিত হয়ে চীনের প্রভাবের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম অগ্নি-5। সংস্কৃত শব্দ অগ্নি অর্থ আগুন। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ১৭.৫ মিটার, ওজন ৫০,০০০ কেজি এবং এটি ১,০০০ কেজির বেশি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। প্রতি ঘন্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে এটি ৫,০০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা এটিকে বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম করে তোলে। এর এক সপ্তাহ আগে পাকিস্তান তাদের নতুন সেনা রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ভারতীয় অগ্নি-5 পরীক্ষার বার্তা মূলত পাকিস্তানের জন্য নয়, বরং প্রতিবেশী চীনের দিকে বেশি লক্ষ্যভিত্তিক। অগ্নি-5 এর পাল্লা আরও পুরো এশিয়া, চীনের উত্তরাঞ্চল এবং ইউরোপের কিছু অংশও আসে। এটি ২০১২ সালের পর থেকে এর ১০ম পরীক্ষা এবং গত বছরের মার্চের পর প্রথম। বিশেষজ্ঞরা মনে করেন, পরীক্ষার সময়ও তাৎপর্যপূর্ণ। পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সাংহাই সহযোগী সংস্থা SCO সম্মেলনে যোগ দিতে যাওয়ার ঠিক আগে সম্পন্ন করা হয়েছে। ৪ বছর ধরে চলা সীমান্ত উত্তেজনার পর এবার এই সফর দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত বহন করে। তবে মার্কিন শুল্ক যুদ্ধ এবং ভারত-চীন বাণিজ্যিক দ্বন্দ্ব এবং অন্যান্য আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও ভারত এখনও চীনকেই তার প্রধান হুমকি মনে করেন। বিশ্লেষকদের মতে, ভারতের মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত চীনের দিকে লক্ষ্যভিত্তিক। এদিকে গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার ২৭ আগস্ট দেওয়া এক যৌথ বিবৃতিতে পরিষদের ১৫ সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪ দেশ জানিয়েছে, গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট। তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার মানবিক সহায়তা বাড়াতে হবে এবং ইসরায়েলকে সব ধরনের বাধা তুলে নিতে হবে। এর আগে জাতিসংঘের সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে গাজার দুর্ভিক্ষ ঘোষণা করে। গাজার নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IPCর সর্বশেষ প্রতিবেদন থেকে জানানো হয়, গাজার অর্ধেকেরও বেশি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে ৫ লাখেরও বেশি মানুষ রয়েছে সবচেয়ে গুরুতর স্তরে, যাকে ফেজ 5 বলা হয়। সেপ্টেম্বরের শেষে দুর্ভিক্ষ দেইর আল বালাহ এবং খান ইউনুস শহর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬২,৮৯৫ জন এবং আহত হয়েছে প্রায় ১,৫৯,০০০ মানুষ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ত্রাণ কনভয় ও বিতরণ কেন্দ্রে অন্তত ১৮ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন।